Adobe InDesign এবং Adobe Illustrator এর মধ্যে কাজের কিছুটা পার্থক্য বিদ্যমান। Adobe InDesign এ আমরা মূলত আমাদের যে ডকুমেন্ট তার পেজ ফরম্যাটিং গুলো করব, পেজগুলো সাজাবো এবং একাধিক পেজকে আমরা অ্যারেঞ্জ করব। এখানে যেটি হয় সেটি হচ্ছে মূলত ফ্রেম বেস কাজগুলো বেশি হয়। আমরা আমাদের টুলবারে একটি ফ্রেমের সাথে বা ফ্রেমের কিছু টুলের সাথে পরিচিত হয়েছি। এখানে রয়েছে একটি রেক্টাঙ্গুলার ফ্রেম। আমি প্রথমে এই ফ্রেমটি নির্বাচন করছি এবং এখানে একটি ফ্রেম ড্র করছি। আমরা এখানে একটি ফ্রেম দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে ক্লিক করি এই ফ্রেমের যে কোনো একটি জায়গায়, তাহলে এখানে আমার এই ফ্রেমকে কেন্দ্র করেই আমার টেক্সট তৈরি হবে এবং আমি কোনো কিছু এখানে লিখতে পারি। আমার লেখা যদি এই ফ্রেমের অতিরিক্ত হয়ে যায় তাহলে এখানে একটি প্লাস চিহ্ন চলে আসছে। এর অর্থ হচ্ছে এখানে আরো টেক্সট আছে। আমি যদি এটিকে নিচের দিকে নামাই তাহলে দেখব যে হ্যাঁ, এখানে আরো টেক্সট রয়েছে এবং এখন কিন্তু কোনো প্লাস চিহ্ন নেই, অর্থাৎ এখানে টেক্সটগুলো প্রদর্শিত হয়েছে যথাযথভাবে। এছাড়া আমি এই প্লাস চিহ্নতে ক্লিকের সাথে সাথে আমার আইকনটি লক্ষ্য করুন পরিবর্তন হয়ে গেছে। এটি অ্যাডোবি ইনডিজাইনের একটি আকর্ষণীয় ফিচার, যেটি মূলত আমার যে কন্টিনিউ টেক্সট যেটি রয়েছে সেই টেক্সটটিও এই আইকনের সাথে দেখাচ্ছে এবং আইকনটি বোঝাচ্ছে যে এখানে আরো কিছু টেক্সট রয়েছে। আমি আবার পুনরায় ক্লিক করে এরকম ড্র করে ছেড়ে দিলেই এখানে পরবর্তী টেক্সটটুকু পেস্ট হয়ে যাবে এবং এর সাথে এর একটি কানেকশন রয়েছে। এখান থেকে টেক্সটটি আউট হয়ে এখানে ইন হয়েছে। তো যাই হোক, এই বিষয়টি খুবই আকর্ষণীয় এবং আমি যখন এখান থেকে টেক্সট মুছে দিচ্ছি তখন নিচের যে অংশ সেখান থেকে টেক্সট উপরে উঠে এসেছে। আমি পুনরায় দেখাচ্ছি, লক্ষ্য করুন এখানে ইফ ইউ নো টাইপড লেখাটি রয়েছে। যখন আমি এখান থেকে এটি মুছে দিচ্ছি তখন ইফ ইউ টাইপড লেখাটি উপরে উঠে এসেছে এবং এখান থেকে এটি উপরের দিকে উঠে এসেছে। এটি মূলত এর একটি বিশেষ ফিচার, কারণ হচ্ছে আমাদের যখন বই বা ম্যাগাজিন বা এই ধরনের কোনো অবজেক্ট বা এই ধরনের কোনো ডিজাইন আমরা তৈরি করব তখন অনেক সময় মাঝখানে হয়তো বা একটু লেখা প্রয়োজন হয়ে পড়ে। এতে করে যেন বইয়ের মূল স্ট্রাকচারের ক্ষতি না হয় এবং আমার লেখা কন্টিনিউ করা যায়, তার বিশেষ সুবিধা এটি দেয়। যাই হোক, আমি এটি মুছে দিচ্ছি এখান থেকে। এটি মুছে দেওয়ার পর আবার লক্ষ্য করুন এখানে প্লাস চলে এসেছে, কারণ আমার মূল যে টেক্সট সেটি কিন্তু এখানে রয়েই গেল, যার ফলে এখানে মিন করছে যে এখানে আরো টেক্সট রয়েছে। আমি যদি এটি কমাতে চাই তাহলে আমি মূলত মূল টেক্সটটি মুছে দেব। যাই হোক, আমরা দেখলাম যে কিভাবে এই ফ্রেমের মধ্যে আমরা আমাদের টেক্সট অবজেক্টকে প্লেস করতে পারি। এবার আমি আরো একটি ফ্রেম নিলাম, এখানে ফ্রেম ড্র করলাম। এবার আমি ফাইলের প্লেস মেনুতে যাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ মেনু। এটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স অবজেক্ট, টেক্সট ইত্যাদি আমরা আমাদের ইনডিজাইনে প্লেস করতে পারি বা পেস্ট করতে পারি। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটি কি ধরনের ফরম্যাট সমর্থন করে তার একটি তালিকা পাবো। এখানে ইমেজেস রয়েছে, অ্যাডোবি পিডিএফ রয়েছে, অ্যাডোবি পিডিএফ ক্রিয়েশন সেটিং ফাইলস রয়েছে WEM বা উইন্ডোজ এনহান্সড মেটা ফাইল, উইন্ডোজ মেটা ফাইল WMF, যেটি ম্যাকিনটশ পিকড ফরম্যাট রয়েছে, ইপিএস, ইনডিজাইন ট্যাগড টেক্সট ইম্পোর্ট রয়েছে, এক্সেল এবং ওয়ার্ডের জন্য দুটো ফরম্যাট, RTF ইম্পোর্টের সুবিধা রয়েছে এখানে, এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে পুরনো ভার্সন রয়েছে 2007 সেখান থেকেও আমরা ইম্পোর্ট করতে পারি। মিডিয়া ফাইলস হিসেবে রয়েছে এখানে বেশ কিছু মিডিয়া ফাইল। এটি মূলত এর ক্যাটাগরি, অর্থাৎ এখানে RTF এর আওতায় রয়েছে এই কয়েকটি, ইপিএস এর আওতায় রয়েছে এই কয়েকটি। ঠিক একইভাবে এখানে ইম্পোর্টেবল ফাইলে রয়েছে ইনডিজাইন, রয়েছে ইনকপি, রয়েছে মিডিয়া ফাইলস এর আওতায় মিডিয়া ফাইলস সমূহ রয়েছে বিভিন্ন ধরনের, যেমন ওয়েব ফাইল বা এই ধরনের ফাইলগুলো রয়েছে। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছু ফরম্যাটের সাথে আমরা পরিচিত হলাম। আমরা অল ফাইলস নির্বাচন করে রাখতে পারি অথবা ইম্পোর্টেবল ফাইলস দিলে আমরা এখানে মূলত যে ফাইলগুলো ইম্পোর্ট করা সম্ভব সেই ফাইলগুলোর একটি তালিকা পাবো। আমি এখান থেকে থাম্বনেল করে দেখে নিচ্ছি। আমি একটি ইমেজ ইম্পোর্ট করব। আমি সেই ইমেজটি এখান থেকে চুজ করছি। ধরুন আমি এই ইমেজটি ইম্পোর্ট করব। আমি ওপেন দিচ্ছি। লক্ষ্য করুন এই ইমেজটি মূলত আমার যে ফ্রেমটি ছিল, এখানে যে আমি একটি ফ্রেম তৈরি করেছিলাম তার মধ্যেই বসে গেছে এবং আমি যখন এটি মুভ করছি তখন কিন্তু এটি ইমেজটিও মুভ হচ্ছে। ফলে আমি আমার এই ইমেজটিকে এই ফ্রেমের আওতাধীন একটি অবজেক্ট হিসেবে রাখছি। আমি আরো একটি ফ্রেম তৈরি করছি।
এবার আমি এখানে প্লেস মেনুতে যাচ্ছি, এটি সিলেক্ট থাকা অবস্থায়। এবার আমি আরো একটি ইমেজ ইম্পোর্ট করব। আমি এখানের এই ল্যাপটপের ছবিটি ইম্পোর্ট করছি, ওপেন। লক্ষ্য করুন এই ছবিটি এখানে ইম্পোর্ট হয়েছে, কিন্তু এই ছবিটি পুরোপুরি দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে এর ফ্রেম এরিয়া এতটুকুই এবং ছবিটি মূলত অনেক বড় রেজুলেশনের, যেটি এখানে প্রদর্শিত হচ্ছে না। এখানে আমরা দুটি উপায়ে এই কাজটি করতে পারি বা এই ছবিটি নিয়ে কাজ করতে পারি। সেটি হচ্ছে, আমি যদি ডবল ক্লিক করে এই ইমেজটি ফ্রেমটিকে ডিসকানেক্ট করি, অথবা আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে মূল যে ছবিটি আছে সেই ছবিটি, লক্ষ্য করুন এখানে ছবিটি দেখাচ্ছে, ছবিটি সিলেক্ট অবস্থায় আছে, আমি এটিকে ছোট করে নিয়ে আসতে পারি। আমি পাশে একটু বড় স্পেসে আমি কাজ করছি। আমি ডিরেক্ট সিলেকশন টুল যখনই সিলেক্ট করছি তখনই ছবিটি সিলেক্ট হয়ে গেছে। আমি ছবিটিকে এদিকে নিয়ে আসলাম এবং ছবিটিকে আমি ছোট করে আমার ফ্রেমের আওতাধীন যে এরিয়া আছে সেখানে নিয়ে আসলাম। এবার লক্ষ্য করুন আমার ছবিটি এখানে সেট আপ হয়ে গেল এবং এই ফ্রেমের আওতায় রইল। আমি এখন এটিকে ব্যবহার করতে পারি। আমি আমার এখানকার টেক্সটকে ছোট করে দিলাম। এবার আমি ছবিটিকে রিপ্লেস করলাম এবং এর যে পরের অংশটি রয়েছে সেটি আমি এখানে পেস্ট করে দিলাম। এভাবে করে আমরা আমাদের ডকুমেন্টের যে কন্টিনিউটি সেটি রাখতে পারি, মাঝখানে ছবি ইনসার্ট করতে পারি। এছাড়াও ছবিকে আমি আমার যে ফ্রেম, মূল ফ্রেমকে ছোটোর মাধ্যমে ছবির যে এরিয়া সেটাকে ছোট করতে পারি। আর যদি মূল ছবিটিকে ছোট করতে চাই তাহলে একইভাবে আমরা যেভাবে এর আগে করেছি সেইভাবে করে মূল ছবিটিকেও আমরা ছোট করে নিয়ে আসতে পারি এবং আমরা ফ্রেমটিকে অ্যালাইন করছি, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং আমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটকে আমরা চাইলে এখানে যে পাশের স্পেসটুকু রয়েছে সেখানে আমরা কন্টিনিউ করলাম। লক্ষ্য করুন আমাদের এখানে এটি চলে আসলো। আমি পাশাপাশি ইমেজটিকে এখানে রাখলাম, ইমেজটিকে একটু, ফ্রেমটিকে একটু রিসাইজ করলাম। এখন আমরা চাইলে আরো কিছু টেক্সট এখানে তৈরি করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের এই ফ্রেম অবজেক্টের মধ্যে আমরা বিভিন্ন টেক্সটকে ইম্পোর্ট করতে পারি। যাই হোক, আমি এখান থেকে এটি মুছে দিচ্ছি। এবার আমি পুনরায় কিছু ক্লিপবোর্ড থেকে কিছু টেক্সট আমি কপি করে নিচ্ছি। এখন যদি আমি সরাসরি এই অবস্থায় এখানে কন্ট্রোল ভি চাপি তাহলে আমি লক্ষ্য করব যে এখানে আলাদা কোনো ফ্রেম না এসে সরাসরি আমাদের একটি টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট অবজেক্ট তৈরি হয়ে গেছে বা এরিয়া টেক্সট তৈরি হয়ে গেছে, যেটি আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং এর ক্ষেত্রেও আমি এই প্লাসে ক্লিক করে পরে আমি যদি আবার পুনরায় ক্লিক করি তাহলে পরের অংশটুকু কন্টিনিউ করা যেতে পারে। এভাবে করে আমি টেক্সট পেস্ট করতে পারি। আমি এবার এটি মুছে দিচ্ছি। আমি পুনরায় একটি ফ্রেম নিচ্ছি। আমি এবারও এখানে একটি প্লেস করে একটি ইমেজকে প্লেস করছি সামনে। আমি এখানে একটি প্রসেসরের ছবি রয়েছে, এটিকে প্লেস করে দিচ্ছি। ছবিটি এখানে চলে এসেছে। এটি থাকাকালীন সময় আমি যদি পুনরায়, অর্থাৎ এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি পুনরায় ফাইলের প্লেসে যাচ্ছি এবং আমি চাচ্ছি এখানে অন্য কোনো টেক্সট ইম্পোর্ট করতে। আমরা একটি টেক্সট ফাইল খুঁজে নিই। এখানে একটি টেক্সট ফাইল রয়েছে, আমি টেক্সট ফাইলটিকে ওপেন করছি। লক্ষ্য করুন এটি মূলত আমার যে এখানে প্রসেসরের ছবিটি ছিল সেটিকে রিপ্লেস করে টেক্সট বসে গেছে, কিন্তু আমি চেয়েছিলাম যে ছবিটি থাকবে কিন্তু আমার টেক্সটটি আলাদা আসবে। যদি আমি ভুল করে এই ফ্রেমটি নির্বাচিত রেখেছিলাম যার ফলেই এই ঘটনাটি ঘটলো, কিন্তু এজন্য আমাকে খুব বেশি পেছনে গিয়ে আবার কাজকে আন্ডু করতে হবে না। আমাদের সিম্পলি আন্ডু রিপ্লেস কমান্ডটি নির্বাচন করলেই চলবে। এটি নির্বাচনের সাথে সাথে আমার কিন্তু ছবিটি ফেরত আসলো এবং আমি যখন মাউস পয়েন্টটি নিচের দিকে নামালাম আমি দেখছি যে আমি যে টেক্সট ইম্পোর্ট করেছিলাম সেটি আমার মাউসের সাথেই আছে। আমি যখন আমি এখানে প্লেস করতে চাইলে জাস্ট আমি এখানে একটি ফ্রেম তৈরি করে
ছেড়ে দিলেই এখানে টেক্সটটি বসে যাবে। ফলে এভাবে করে আমরা যদি কখনো ভুল করে সিলেক্ট থাকা অবস্থায় কোনো কিছু ইম্পোর্ট করি, সেক্ষেত্রেও আমরা এটি সংশোধন করে নিতে পারি এই প্রক্রিয়ায়।